বুঝলো, তুমি বিদেশ থেকে কত টাকা পাঠিয়েছো? মোট 30 লাখ টাকা পাঠাইছি, প্রত্যেক মাসে মাসে তার অ্যাকাউন্টে পাঠাইতাম। আচ্ছা বৌমা, তুমি এই টাকা কি করছো? আমার সব টাকা খরচ হয়ে গেছে। আমি তো টাকা উনার সংসারে খরচ করছি, আমি তো বাইরে কোথাও খরচ করি নাই। আচ্ছা মাতবর চাচা, আপনি আমার একটা কথা কন তো, 5 বছরে 30 লাখ টাকা কি খুব বেশি টাকা যেটা আমি উনার সংসারে খরচ করে ফেলাইছি? মাতবর সাহেব, ডাহা মিথ্যা কথা কইতাছে। এই সংসারের যত খরচ সব তো আমার মাই করছে। আর আমাদের জমিতে যে ফসল হইতো সেইগুলাও তো আমার সংসারের কাজে লাগাইছে। তারে এছাড়াও আমি আলাদা খরচ পাঠাইছি, যখন যেটা চাইছে আমি তারে সেটা দিছি। 30 লাখ টাকা আমি তারে আলাদাভাবে অ্যাকাউন্টে দিছি আমার ঘর করার জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। সেই টাকাটা সে নিয়া মাইরা দিছে। এই লোকটারে, এই বদমাস লোকটারে সবগুলো টাকা দিছে মেম্বার সাহেব। এর কথা বিশ্বাস করেন না। এই থামেন, যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। আমি টাকা উনারে দিছি মানে কিসের টাকা উনারে দিছি? পুরা টাকা আমি আপনার সংসারের পিছনেই খরচ করছি। আর তাছাড়া আপনার পোলার পিছনে, আপনার মার পিছনে, আপনার বোনের পিছনে, ও 14 গোষ্ঠীর পিছনে যে সমস্ত টাকা আমি নিঃস্বার্থভাবে খরচ করছি, তখন তো আমি আঙ্গুলের কড়া গুইনা রাখি নাই যে কোন টাকা কোথায় খরচ করছি। আমি যদি কড়া গুইনাই রাখতাম তাহলে তো আমি এখন হিসাব দিতেই পারতাম। আমার কাছে তো কোনো হিসাব নাই, আমি তো সমস্ত টাকা আপনার সংসারে ডাইলা দিছি। বৌমা, কি কইলা? তোমার পোলার পিছনে, আমার পিছনে? এই, আমার পিছনে তুমি কি টাকা খরচ করছো? হ্যাঁ, কিভাবে টাকা খরচ করছো? আরে সংসার চালাইছি তো আমি। হ্যাঁ, ধান উঠছে, চারিদিক দিয়ে আমাকে সব ফসল দিয়ে উঠে, আমরা সেইটা দিয়ে সংসার চালাইছি। আমার পোলার টাকা তো আমার সংসারে লাগাই নাই। সব টাকা জমা খুঁতির মধ্যে রাখ, তুমি জমাই 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 তুমি নিয়া বাইগা গেছো। খালি খালি উল্টাপাল্টা কথা কইতেছো। হ্যাঁ, এই শোনেন, আমারে বৌমা ডাকবেন না, আমি কারো বৌমা না। আর আপনি এই কথা বলেন কোন সাহসে? হ্যাঁ, আপনার এত দামি দামি ওষুধ, ফল মূল, চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি তো উদার মনে করে গেছি। আমি তো আমার কাছে 1 টাকাও রাখি নাই। এখন 5 বছর পরে পোলা আইছে দেখা আপনারা আমার কাছে টাকার হিসাব চাইতেছেন। বাহ, চমৎকার। এই, কয় টাকার ওষুধ লাগছে? হ্যাঁ, আমার মায়ের পেছনে কি 30 লাখ টাকার ওষুধ লাগছে? এই দুজনে থামো। এই জীবনে আমি অনেক সালিশ করছি, কিন্তু তোমরা যা বলতেছো এর বিচার আমি কি করবো আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা বারেক ভাই, আপনার তো মেয়ে, আপনার কিছু বলার আছে? মাহাত্মা সাহেব, আমার আর কি বলার থাকবো? আমার মনে হয় এই বিচার সালিশে আমার আসা উচিত হয় নাই। কারণ আমার এরকম একটা মেয়ে কোনো ঘরে যেরকম আর জন্ম না হয়, আমি এইটাই কামনা করি। এতটুকু একটা বাচ্চা, এত বড় সংসার, সুন্দর একটা সংসার রাইখা এই হারুনের সাথে বিয়া হয়েছে। ওই হারুনের সাথে বিয়া করলো, একবার ভাবলো না তার সন্তানের কথা, তার বাপের কথা একবার ভাবলো না। এই বিচারে আসার আগে আমার মরণ হওয়া উচিত ছিল। তা আজকে আমার এরকম একটা বিচারের মধ্যে থাকতে হইব। মাতবর সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চলে যাই। হ্যাঁ, আমার এই বিচারে থাকার দরকার নেই, আমি চলে যাই। আপনি আমার অনুমতি দেন, আমার এই বিচারে আমার থাকা লাগবে না। ঠিক আছে বারেক ভাই, আপনি যান। বুঝলো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। এখন তুমি বিদেশ থেকে টাকা কামাই করে তোমার ওয়াইফের নামে পাঠিয়েছো। সে এখন টাকা না দিয়ে বলছে যে তোমার সংসারে খরচ করেছে। আসলে এর বিচার আমি কি করব? তারপরেও ডিভোর্স, দ্বিতীয় বিয়ে, এতে আইনে কোনো নিষিদ্ধ নেই। সে তোমারে ডিভোর্স দিয়ে হারুনরে বিয়ে করেছে, এটা কোনো অন্যায় না। তাই বলে কি তুমি নতুন করে আবার জীবন শুরু করো? তোমার সন্তানের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তাছাড়া তুমি তো পুরুষ মানুষ, আর পুরুষ মানুষই তো টাকা ইনকাম করে, তাই না? তাইলে আমি আর আমার টাকা ফেরত পাবো না, তাই না মাদুর সাহেব? জানেন মাদুর সাহেব, আমি যখন প্রবাসে ছিলাম তখন আমি অনেক কষ্ট করতাম। যেই কষ্টটা আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না। আপনারা সবাই ভাবতে পারেন যে আমরা যারা প্রবাসে থাকি তারা অনেক সুখে থাকি, টাকা টাকা হাত বাড়াইলেই টাকা। কিন্তু তা না, অনেক উঁচা উঁচা বিল্ডিং, বড় বড় বিল্ডিং, 100 তলা 200 তলা বিল্ডিং,
ওই বিল্ডিংয়ে যখন ঝুলতাম না, তখন নিচের দিকে তাকাইলে নিজের মরণটা দেখতে পারতাম, কিন্তু নিজের মনরে বুঝ দিতাম। তারপর ওই যে মোটা মোটা রড আছে না মাদবর সাহেব, এগুলো বেঁকা থাকে, এগুলো সোজা করতে হয়। সোজা করতে যায় এই দুইটা হাতের মধ্যে খড় পড়া যাইত। এই দুইটা হাতের দিকে তাকায়া একটা জিনিসই ভাবতাম, আমার স্ত্রীর কথা, আমার সন্তানের কথা। তাদের ছবিটা আমার চোখের মধ্যে ভাইসা উঠতো, সব কষ্ট দূর হয়ে যেত। আর নিজের মনের বুঝ দিতাম আর কইতাম, এইটুক কষ্ট যদি না করস তাহলে গ্রামে যায় সুখ করবি কেমনে? এই দেখেন আমার সুখ। জানেন মাদবর সাহেব, আমার টাকা পয়সা দিয়ে কোনো কষ্ট নাই। এই হাত দিয়ে টাকা বানাইছি, লক্ষ লক্ষ টাকা বানাইছি। তারা আমি 30 লাখ টাকা দিছি, এছাড়াও তারা আমি আরো লক্ষ লক্ষ টাকা দিছি। এই টাকা আমি আবার বানাইতে পারবো। আমার কষ্ট, আমার সন্তান, আমার এই নিষ্পাপ সন্তানটার মুখের দিকে তাকাইয়াও একটা বার তার মায়া হইল না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তারা সুখে থাকলে আমি সুখী। আপনার সব বিচার আমি মাইনে নিলাম। দেখো বুঝলো, অনেক প্রবাসী এরকম ভুল করে। এগুলো দেখে তো অনেক শিক্ষা নেওয়া উচিত ছিল, তোমার আরেকটু চালাক হওয়া উচিত ছিল। তা মাদবর সাহেব একই কথা বারবার বলে, কান ঝালাপালা হয়ে গেছে। আপনি তো আপনার রায় দিয়েই দিছেন না? তাইলে কি আমরা যাইতে পারি নাকি? ঠিক আছে, যাও। চলো। মা, জীবনেও সুখ হইব না। ঠিক আছে মাদবর সাহেব, তাহলে আমরা আসি। চলো বাবা। চাচি, আপনার নাতি ছেলেরে নিয়ে বাড়িতে যান, ছেলেরে বুঝান আপনার নাতির তো একটা ভবিষ্যৎ আছে। ওর জন্য হলেও আপনার ছেলেকে শক্ত হতে হবে, নতুন করে শুরু করতে হবে। ওকে বুঝান। এত রাত তুমি এখনো ঘুমাও নাই, জেগে রয়েছে। এই তোমার আসার সময় হলো। হ্যাঁ, এত রাইট করে কেউ বাসায় আসে, আমার একলা একলা বাসায় ভয় লাগে না? ভয় কেন লাগবে? ভয় লাগবো কেন মানে? চারিদিকে কি বিপদ আপদ, শত্রুর কোনো অভাব আছে? হ্যাঁ, আমি পুরা বাড়ির মধ্যে একলা। কেউ যদি আমার কোনো ক্ষতি করে দেয়, ধরো ওই বজলু যদি আমার কোনো ক্ষতি করে দেয়, কইলার হয়ে গেল গা। কার এত বুকের পাঠা যে আমার লগে পাঙ্গালের? এতই সোজা হারুনের বউরে কিছু করে দিব। শোনো, আমি খুব ক্লান্ত, আমার ঘুম চাপতেছে না। এই শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? কইতেছিলাম কি, তোমার বিয়ার পর থেকে তো আব্বা বিষয়টা মাইনা নিতে পারে নাই। আব্বা তো আমার সাথে কথাই কয় না। আব্বা মনে হয় কি একটু আর্থিক সমস্যার মধ্যে পড়ছে, বুঝছো? আমি খবর পাইছি। আব্বা তো আমার কাছে এমন কিছু করবো না। তুমি কালকে ব্যাংক থেকে কিছু টাকা তুলে আমারে দিও, আমি কালকে আব্বারে যাই দিয়াম। কত টাকা? এই ধরো 50,000 টাকার মতো দাও, তাহলে হইব কি আব্বার যে প্রাথমিক সমস্যাটা আছে এই টাকাইটা যাইব। পরবর্তীতে আমি আব্বার সাথে আলাপ করে নেবো। তোমার কি মাথা মুথা ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে না? এত টাকা দেওয়ার দরকারটা কি? কেন হারুন, তোমার তো এনে সমস্যা থাকার কথা না। আমি তো তোমার টাকা চাইতেছি না। আমি যে বজলুর বাড়ি থেকে 30 লাখ টাকা আনছি, সেই টাকা থেকে তুমি আমারে 50,000 টাকা তুইলা দিবা। এনে তো তোমার কোনো সমস্যা থাকার বিষয় আমি দেখতেছি না। আর তাছাড়া 50,000 টাকা না, শুধু আমার এক্সট্রা 20,000 টাকা দিবা। 20,000 টাকা? 20,000 টাকা কেন? 20,000 টাকা এক্সট্রা দিবা, কারণ হইতেছে রিকোর জন্মদিন। আমি ওরে কথা দিছিলাম যে ওর জন্মদিনে আমি ওরে সুন্দর দেখে একটা সাইকেল কিনা দিব। আমার পোলাটার অনেক দিনের শখ আছিল একটা সুন্দর সাইকেলের। ওরে বাপ রে বাপ রে বাপ, পোলার খুব শখ আছিল একটা সাইকেলের। বজলুর পোলার লেগে তোমার দরটা একেবারে উতলায় উঠতেছে। মানে কি? হ্যাঁ, কি বুঝাইতে চাইতেছো তুমি? বজলুর পোলা মানে? আমি মানতাছি ও বজলুর পোলা, কিন্তু ও কিন্তু আমারও পোলা, সেটা তুমি ভুলা যাও না। আর তাছাড়া আমি ওরে খালি উপহারটা দিমো আর চলে আসবো, এক্সট্রা কোনো যোগাযোগ তো আমি রাখতেছি না। মা, আমি এইটুকু করবো না? এত কিছু তোমার করা লাগবে না। টাকার বহুত মূল্য, টাকা কামাইতে অনেক কষ্ট করতে হয়। আমি তো জানি এটার অনেক ঝামেলা আছে। শোনো, কালকে ব্যাংকে যাবা, 20,000 টাকা তুলবা, আব্বারে দিয়ে দিবা। আর একটা পোলা মানুষ, ওরে 1,000 টাকা যদি লাগে 1,000 টাকা আরো তুইলা ওরে চকলেট পকলেট গিফট দিয়ে দিবা। 20,000 টাকা মামা বাড়ির আবদার। আমার এখন ভালো লাগতেছে না, শরীর মরির ঘেমে গেছে তোমার কথা শুনা। মানে কি, তুমি না কেমন বদলাই গেছো? বিয়ার আগের তুমি আর এখনের তুমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি না তোমার ঠিক চিনতে পারি না এখন। ও, এইসব পচর আমার ভালো লাগতেছে না। সারাটা দিন চাপের মধ্যে থাকি, মাথাটা একদম ঝিম ধরে রয়েছে। বাসায় এসে শান্তি নাই, খালি কথা কথা কথা। এখন আমার ঘুম পাইতেছে, লাইটটা অফ করো, তুমিও ঘুমাও, আর কথা শুনতে চাই না। লাইটটা অফ করে দিও। দেখ বাজান, মানুষের জীবন না অনেক লম্বা, আর এই ধরনের ঘটনাটা ঘটেই মানুষের জীবনে। তাই আমি কই কি,
তুই জীবনটা নতুন করে শুরু কর, তুই একটা বিয়া কর। হ ভাইজান, আমার একটা বান্ধবী আছে নীরা, ও তোমারে খুব পছন্দ করে। মা, আমরা রাজি থাকলে। এই তুই চুপ কর, বেশি পাকনামি করছ না, পাকনা কথা কস। মা, আমি এটা কোনোদিনও করতে পারবো না, আমি আর বিয়ে শাদী করবো না, আমি রিকার জন্য কোনো সৎমা নিয়ে আসতে পারবো না। বাবা, হ্যাঁ বাবা বলো। মা এত পচা কেন? মা আমাদের ছেড়ে চলে গেছে কেন? বাবা, মাকে কখনো পচা বলতে হয় না, এই পৃথিবীতে মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বুঝতে পারছো? তুই এত ভালো কেন? তোর লাগে এমন কেন ঘটলো? একটা কথাই আছে, ভাগ্যের উপরে কোনোদিন জোর নাই। এই যে এই পৃথিবীটা না, এই পৃথিবীটা একটা মঞ্চ, আর আমরা সবাই এই মঞ্চের এক একজন এক একটা অভিনেতা। হয়তো এই গল্পের অভিনেতা আমি, স্ক্রিপ্টটা সাজানোই হয়েছে আমার জন্য এইভাবে। আচ্ছা মা, তোমরা এখন যাও, সকালবেলা আমার অটো নিয়ে বাইরেতে হবে, আর রিকুরও স্কুলে নিয়ে যেতে হবে। সোনা পাখি, ঘুমাই যাও। কি ব্যাপার, আসতে তো দেরি করলে কেন? আরে আর বইলো না, ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। কি বলে ভাইয়া? ভাইয়ার মন মানসিকতা এখন কেমন? ভাইয়া তো পুরো একেবারেই ভেঙে গেছে। সে বলতেছে কাল থেকে নাকি সে অটো চালাবে। অটো চালাবে? হ্যাঁ, হ্যাঁ তা অবশ্য ঠিক। তোমাদের সংসারের যে অবস্থা, তোমার ভাইয়ের মন মানসিকতা ভালো না, তোমাদের ভাবি তোমাদের টাকা পয়সাগুলো মেরে দিছে, অটো খারাপ না, তারপর তো সংসারে একটা হাল ধরা হলো, তাই না? কিন্তু আমি চিন্তা করছি অন্য কিছু। কি ভাবতেছো? ভাইয়াকে একটা বিয়ে করিয়ে দিব। তাহলে তো খুবই ভালো কথা, বিয়ে করে দাও। কিন্তু ভাইয়াকে তো কোনোভাবেই রাজি করাতে পারছি না। আচ্ছা একটা কাজ করো, আমাদের বান্ধবী নীরা আছে না, নীরার কথা বলো তোমার ভাইকে। আরে এই কথা তো আমি বলেছিলাম, একটা ধমক দিয়েছে আমাকে, একদম তেলে বাগুনে জ্বলে উঠছে। ভাইয়া কাউকে পছন্দই করে না, আসলে ভাইয়া ভাবিকে খুব বেশি ভালোবাসে তো তাই। আর এখন তো কোনো মেয়েকে বিশ্বাসই করে না। একটা কাজ করি, নীরার সাথে তোমার ভাইকে প্রেম করাই দিই। কি বল? আচ্ছা তাহলে চলো, কাল আমরা ওর সাথে আলাপ করি, দেখি কি হয়। আরে নীরা যে টাইপের মেয়ে, তোমার ভাইয়াকে যেভাবে হোক সে ম্যানেজ করেই ফেলবে। কালকে কলেজে যাওয়ার আগে তোমার ভাইয়ের সাথে ওকে আলাপ করাই দেবো। ওকে, তাহলে আমি এখন যাই, ভাইয়া চলে আসবে। এখনই চলে যাবো? থাক একটু সময় থাকুন। না না না, আমাকে যেতে দাও, ভাইয়া এসে পড়বে। যাই আমি, থাকো, বাই। কালকে দেখা হচ্ছে তাহলে।